কখনো কি ভেবে দেখেছেন একটা সাধারণ কৌতূহল বা একটা প্রশ্ন কিভাবে একটা যুগান্তকারী আবিষ্কারের জন্ম দিতে পারে? আমাদের এই নতুন সিরিজে আমরা আপনাকে ঠিক সেই রাস্তাটাই দেখাবো। তো স্বাগতম। এখানে আমরা গবেষণার পুরো ১৩টা ধাপকে একদম ভেঙে চুরে বিশ্লেষণ করব। চলুন শুরু করা যাক। আপনি হয়তো একজন ছাত্র, আপনার প্রথম রিসার্চ প্রজেক্ট নিয়ে কাজ করছেন, অথবা হতে পারেন একজন পেশাদার যিনি নিজের স্কিলটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চান। যেই হন না কেন, এই সিরিজটা কিন্তু আপনার জন্যই। আমরা একেবারে শুরু থেকে দেখাবো কিভাবে একটা ছোট্ট আইডিয়াকে একটা নির্ভরযোগ্য সিদ্ধান্তে পরিণত করা যায়। আজকের পর্বে আমরা ফোকাস করব প্রথম ৩টা সবচেয়ে জরুরি ধাপের উপর। এগুলো হলো যে কোনো সফল রিসার্চ প্রজেক্টের একদম ভিত্তি। সত্যি বলতে এই ৩টা ধাপ যদি ঠিকঠাক মতো করা যায় তাহলে আপনার অর্ধেক কাজই কিন্তু হয়ে গেল। তাহলে চলুন সরাসরি প্রথম ধাপে চলে যাই। একটা কথা সবসময় মনে রাখবেন, কোনো সেরা গবেষণায় কিন্তু একটা উত্তর দিয়ে শুরু হয় না, শুরু হয় একটা খুব ভালোভাবে ডিফাইন করার সমস্যা দিয়ে। আচ্ছা, এই গবেষণার সমস্যা জিনিসটা ঠিক কি? ভাবুন তো, এটা অনেকটা একটা জিগস পাজলের হারিয়ে যাওয়া টুকরোর মতো। একটা গ্যাপ, একটা ঘাটতি, যা পুরো ছবিটাকে অসম্পূর্ণ করে রেখেছে। আপনার গবেষণা হলো সেই হারিয়ে যাওয়া টুকরোটা খুঁজে বের করা, যাতে ছবিটা সম্পূর্ণ হয়। এটাই সেই ফাউন্ডেশন যার ওপর আপনার পুরো কাজটা দাঁড়াবে। এই পর্যায়ে এসে আপনাকে একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। আপনার গবেষণার আসল উদ্দেশ্যটা কি? আপনি কি একদম নতুন কিছু অন্বেষণ করতে চান, নাকি কোনো একটা পরিস্থিতির নিখুঁত বর্ণনা দিতে চান, অথবা কোনো ঘটনার পেছনের কেন বা কিভাবে এই কারণগুলো ব্যাখ্যা করতে চান? এই সিদ্ধান্তটাই কিন্তু আপনার কম্পাসের মতো কাজ করবে, যা আপনাকে পুরো যাত্রাপথে পথ দেখাবে। চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। ধরুন আপনার আগ্রহের বিষয় হল কলেজ ছাত্রদের মানসিক চাপ। ভাবুন তো, এটা কত বড় একটা টপিক। এটাকে আমাদের ছোট করতে হবে। আচ্ছা, চাপের ঠিক কোন দিকটা নিয়ে আপনি আগ্রহী? এর কারণ নাকি এর প্রভাব? চলুন আমরা এর প্রভাবের দিকে ফোকাস করি। যেমন ধরুন একাডেমিক পারফরমেন্সের ওপর এর প্রভাব। দেখলেন তো, আমরা ধীরে ধীরে একটা নির্দিষ্ট দিকে এগোচ্ছি। এই প্রথম ধাপটা শেষ করার পর আপনার হাতে যা থাকবে তা হলো একটা মাত্র পরিষ্কার সংক্ষিপ্ত বাক্য। এই বাক্যটাই আপনার গবেষণার সমস্যাটাকে স্পষ্টভাবে তুলে ধরবে, আর এটাকে আমরা বলি রিসার্চ প্রবলেম স্টেটমেন্ট। এখানে একটা খুব কমন ভুল হয়। সমস্যাটা হয়তো খুব বেশি বড় হয়ে যায়, নয়তো একদমই ছোট। এর মধ্যে ব্যালেন্সটা খুঁজে বের করা খুব জরুরি। নিজেকে শুধু একটা প্রশ্ন করুন, আমার কাছে যে সময় আর রিসোর্স আছে তা দিয়ে কি এই সমস্যার উত্তর খোঁজা আসলেই সম্ভব? উত্তর যদি না হয়, তার মানে আপনার সমস্যাটা এখনও হয়তো একটু বেশি বড়। দারুণ, আমাদের কাছে এখন একটা সমস্যা আছে। এবার দ্বিতীয় ধাপে আমরা এই সমস্যাটাকে একটা ধারালো ফোকাসড প্রশ্নে পরিণত করব। এমন একটা প্রশ্ন যেটা আমাদের তদন্তকে সঠিক পথে নিয়ে যাবে। এখানেও আপনাকে একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। আপনার প্রশ্নটা কি পরিমাণগত হবে নাকি গুণগত? পরিমাণগত প্রশ্নগুলোকে একটা রুলারের মতো ভাবতে পারেন, যা কতটা বা কতজন এই ধরনের জিনিস মাপে। আর অন্যদিকে গুণগত প্রশ্নগুলো হলো একটা মাইক্রোস্কোপের মতো, যা আপনাকে কোনো ঘটনার গভীরে গিয়ে তার কেন এবং কিভাবে এই দিকগুলো দেখতে সাহায্য করে। দেখুন তো, কি চমৎকারভাবে আমাদের আগের সেই সমস্যাটা একটা কার্যকরী গবেষণা প্রশ্নে পরিণত হল। এই প্রশ্নটা এখন অনেক বেশি নির্দিষ্ট, আর এর উত্তর খুঁজে বের করাও সম্ভব। ঠিক এটাই আমাদের লক্ষ্য ছিল। তার মানে এই ধাপের শেষে আপনার হাতে থাকবে এক বা একাধিক একদম সুনির্দিষ্ট প্রশ্ন। এই প্রশ্নগুলোই হবে আপনার রোডম্যাপ, যা আপনাকে পুরো গবেষণা জুড়ে পথ দেখাবে। এখানেও কিন্তু কিছু কমন ভুল এড়িয়ে চলতে হবে। যেমন গুণগত গবেষণার ক্ষেত্রে ভুলেও এমন প্রশ্ন করবেন না যার উত্তর শুধু হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায়। কারণ একটা সাধারণ হ্যাঁ বা না কিন্তু আলোচনার দরজাটাই বন্ধ করে দেয়। একটা ভালো গুণগত প্রশ্ন সবসময় আলোচনার সুযোগ তৈরি করে, যেখান থেকে গভীর সব তথ্য আর অভিজ্ঞতা উঠে আসে। বেশ, আপনার কাছে এখন একটা পরিষ্কার প্রশ্ন আছে। এবার সময় হয়েছে এটা দেখার যে আপনার এই বিষয়ে অন্যরা আগে কি কাজ করে গেছেন। আর এখানেই আসছে আমাদের তৃতীয় ধাপ, সাহিত্য পর্যালোচনা, বা যাকে আমরা বলি লিটারেচার রিভিউ। একটা লিটারেচার রিভিউ কিন্তু পলাভাবে সাজানো যায়। আপনি চাইলে সময়ের ক্রম অনুযায়ী সাজাতে পারেন, মানে আগে কি হয়েছে আর পরে কি, অথবা বিভিন্ন থিম বা বিষয়বস্তু অনুযায়ী ভাগ করতে পারেন। এমনকি আগের গবেষকরা কোন কোন পদ্ধতি ব্যবহার করেছেন তার উপর ভিত্তি করেও সাজাতে পারেন। আপনার গবেষণার লক্ষ্যের ওপরই নির্ভর করবে কোন কাঠামোটা আপনার জন্য সেরা। লিটারেচার রিভিউ করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনার কাজ শুধু সারসংক্ষেপ করা নয়,
আপনার কাজ হলো তথ্যকে সংশ্লেষণ বা সিনথেসিস করা। নিজেকে একজন গোয়েন্দা ভাবুন। আপনি শুধু ক্লুগুলো একটার পর একটা সাজাচ্ছেন না, আপনি ক্লুগুলোকে একসাথে জোড়ে একটা বড় চিত্র তৈরি করার চেষ্টা করছেন। সিনথেসিস মানে হলো বিভিন্ন গবেষণার মধ্যেকার কানেকশনটা খুঁজে বের করা। এই ধাপটা যখন শেষ হবে তখন আপনার হাতে থাকবে একটি লিখিত সাহিত্য পর্যালোচনা। এই ডকুমেন্টেই প্রমাণ করবে যে আপনি আপনার হোমওয়ার্ক ঠিকঠাক মতো করেছেন, আর আপনার গবেষণাটা শূন্যের ওপর নয়, বরং একটা মজবুত জ্ঞানের ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। এখানে 3টে বড় ভুল থেকে একদম সাবধান থাকবেন। প্রথমত, প্লেজিয়ারিজম বা কুম্ভিল্লোক বৃত্তি। অন্যের কাজকে কখনোই নিজের বলে চালাবেন না, তাই সব সময় ঠিকভাবে সাইটেশন দিন। দ্বিতীয়ত, মনে রাখবেন এটা শুধু বইয়ের একটা তালিকা নয়, এটা একটা বিশ্লেষণ। আর তৃতীয়ত, খেয়াল রাখবেন আপনার সোর্সগুলো যেন আপ টু ডেট হয়। গবেষণা কিন্তু প্রতিনিয়ত এগোচ্ছে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম কিভাবে একটা গুরুত্বপূর্ণ সমস্যা খুঁজে বের করতে হয়, তারপর সেটাকে একটা ধারালো প্রশ্নে পরিণত করতে হয়, এবং সবশেষে আগের কাজগুলো রিভিউ করে নিজের গবেষণার জন্য একটা শক্ত ভিত্তি তৈরি করতে হয়। এই 3টি ধাপকে বলতে পারেন আপনার গবেষণা নামক দালানের ভিত্তিপ্রস্তর। এই ভিত্তি যতটা মজবুত হবে, আপনার পুরো কাজটাও ঠিক ততটাই সফল হবে। তাহলে আপনি কোন গবেষণা সমস্যা সমাধানের জন্য প্রস্তুত? এখন আমাদের হাতে একটা প্রশ্ন তো আছে, কিন্তু এর সম্ভাব্য উত্তরটা কি হতে পারে বলে আপনার মনে হয়? আর সেই উত্তরটা খুঁজে বের করার জন্য আমরা ঠিক কোন পথে এগোব? আমাদের প্ল্যানটা কি হবে? আমাদের পরের পর্বে আমরা ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজব। আমরা আলোচনা করব কিভাবে একটা হাইপোথেসিস বা অনুমান তৈরি করতে হয় এবং একটা কার্যকর রিসার্চ ডিজাইন কিভাবে বানাতে হয়। আপনার গবেষণা যাত্রার পরের ধাপটা কিন্তু একদমই মিস করবেন না।